বিবাহিত মেয়ে তার বাবা মাকে দেখাশোনা করলে সেটা নাকি ভীষণ অন্যায়, কারণ বিয়ের পর সে তার সব দায়িত্ব পালন করবে শুধু শ্বশুরবাড়ির জন্য। বাপের বাড়ির জন্য কিছু করতে গেলে আর রক্ষে নেই। যেহেতু মেয়েটির বিয়ে হয়ে গেছে তাই সব সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। বাপের বাড়ির সাথে তার আর যোগাযোগ না রাখলেও চলে। হ্যাঁ, এমনটাই ধারণা উত্তরার শ্বশুরবাড়ির প্রত্যেকটি মানুষেরই। উত্তরা চাকরি করে কলকাতার একটি সরকারি স্কুলের শিক্ষিকা। চাকরিটা বিয়ের আগে থেকেই সে করছে, কিন্তু বাড়ির বউ চাকরি করাটা বড়ই বেমানান। উত্তরার শাশুড়ি এটা নিয়ে প্রথম প্রথম অনেক কথাই বলেছেন। উত্তরা তাতে কোনো কান দেয়নি। তবে এখন যেটা সবথেকে বড় সমস্যা হয়েছে, উত্তরার উপার্জিত টাকা বাপের বাড়ির জন্য কিছুই করা যাবে না, কারণ সে টাকা বাপের বাড়ির লোকের কোনো অধিকার নেই। আর এটা নিয়েই ঝামেলা বেঁধেছে উত্তরার হাজব্যান্ড সুমনের সাথে। বাবা মার একমাত্র মেয়ে উত্তরা, তার বাবাও ভালো চাকরি করতেন। প্রথম থেকেই উত্তরার বাবার একমাত্র লক্ষ্য মেয়েকে সঠিক শিক্ষায় চালিত করে তাকে প্রতিষ্ঠিত করা। উত্তরার বাবা ও মা উত্তরার বিয়ের জন্য কখনোই ভাবেননি। ওনারা জানতেন মেয়ে বড় হলে নিজেই ঠিক করতে পারবে নিজের জীবনসঙ্গীকে। একটা বয়সের পর নিজের বিচার বিবেচনা শক্তি দিয়ে সে সিদ্ধান্ত নিতে পারবে নিশ্চয়ই। কিন্তু কেরিয়ারটা ঠিকমতো গড়ে দিতে না পারলে ভবিষ্যতে অনেক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারে। আর সেই ভেবেই মেয়েকে মানুষ করেছেন উত্তরার বাবা মা। এদিকে উত্তরার সঙ্গে সুমনের বিয়েটা দেখাশোনা করে হয়নি, একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে। বিয়ের আগে 8 বছরের প্রেম। উত্তরার এক বান্ধবী ছিল, বান্ধবীর নাম সৌরভী। সৌরভী একদিন কথোপকথন প্রসঙ্গে উত্তরাকে বলেছিল, আমার একজন বন্ধু আছে, খুব পছন্দ করে তোকে। তখন উত্তরা বলেছিল, আমাকে পছন্দ করে? হ্যাঁ রে, বিটেক করছে, ভালো ছেলে, নাম সুমন। সৌরভী পরিচয় করিয়ে দিয়েছিল সুমনের সাথে। তারপর সুমনের সাথে পরিচয়, তা থেকে বন্ধুত্ব আর প্রেম। উত্তরা তখন কলেজে পড়ছিল, ইংলিশে অনার্স। তারপর কলেজ কমপ্লিট করে মাস্টার্স করে, বিএড করে তারপর চাকরি পায়। ওদিকে সুমনও একটা কোম্পানিতে জয়েন করেছে ততদিনে। উত্তরা সুমনের কথা বাড়িতে জানায়। উত্তরার বাবা মায়ের কোনো আপত্তি নেই, কারণ উত্তরা বড় হয়েছে, নিজের পছন্দের ছেলেকে বিয়ে করবে, এতে আর অসুবিধে কী আছে। কিন্তু সুমনের বাড়িতে চাকরি করা মেয়ে তাদের ছেলের বউ হবে, এটা মানতে একটু অসুবিধে। যাই হোক, অবশেষে দুই বাড়িতে কথাবার্তা হয়ে সুমন আর উত্তরার বিয়েটা সম্পন্ন হয়। বিয়ের কয়েকটা দিনের ছুটি কেটে যাওয়ার পর উত্তরা স্কুলে জয়েন করে। উত্তরার এই চাকরি করাটা সুপ্রত্যা দেবীর ঠিক পছন্দ হচ্ছিল না। সুভদ্রা দেবী অর্থাৎ উত্তরার শাশুড়ি মা প্রথম প্রথম দুই একটা কথা অবশ্য শুনিয়েছিলেন উত্তরাকে। শাশুড়ি মায়ের কথায় তো চাকরি ছাড়া যায় না। সমস্যা তৈরি হলো আর অন্য জায়গায়। স্যালারির সমস্ত টাকা নিজের কাছে রাখা যাবে না, নিজের প্রয়োজন মতো টাকাটা রেখে বাকিটা সুমনের হাতে তুলে দিতে হবে, এটাই সুমনের বক্তব্য। কিন্তু কেন? উত্তরা জানিয়েছিল সেদিন, সংসারের প্রয়োজনে আমি খরচ করব, কিন্তু আমি তোমার হাতে সব টাকা তুলে দিতে পারবো না। সুমন বলেছিল, কেন দেবে না? যদি দিতে না পারো তাহলে চাকরি করার তোমার দরকারও নেই। এই নিয়ে সুমনের সাথে প্রায় দিনই ঝামেলা হতো টুকটাক। তাতে উত্তরার কিচ্ছু যায় আসে না। উত্তরা তার রোজগারের টাকা নিজের কাছেই রাখবে, প্রয়োজনে সংসারের জন্য সে খরচ করবে। কিছু কিছু পুরুষ মানুষ ভাবে বউ মানেই তাদের একছত্র অধিকার, তাদের কথায় উঠতে বসতে পারলে আর তার মতো মেয়ে হয় না। উত্তরার প্রতি বাড়ির সকলের সবথেকে বড় রাগের কারণ ছিল এটাই। উত্তরার স্বাধীনচেতা মনোভাব তাকে অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে। সুমন্ত একদিন বলেই বসলো, হাতে টাকা পাচ্ছ তো তাই এত স্বার্থপর হয়ে উঠছো দিনে দিনে। টুকটাক ঝামেলা অশান্তি নিয়ে ততদিনে বিবাহিত জীবনে 4 বছর কেটে গেছে উত্তরার। বাড়িতে নতুন অতিথির আগমন হয়েছে। উত্তরার মেয়ে হয়েছে, মেয়ের বয়স তখন 1 বছর। এদিকে উত্তরার বাপের বাড়িতে বাবা আর মা, তাই তাদের দেখাশোনার দায়িত্ব উত্তরার। বাবার শরীরটা কদিন ভালো যাচ্ছিল না, তাই উত্তরাকে মাঝে মাঝেই যেতে হচ্ছিল ওই বাড়িতে। এদিকে মেয়েও ছোট, কখনো কখনো মেয়েকে রেখে ছুটতে হচ্ছিল বাবাকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য। ওষুধপত্র কিনে দিয়ে আসা ইত্যাদি কাজগুলো উত্তরাকেই করতে হচ্ছিল। আর এখানেই বেঁধেছিল সমস্যা, উত্তরা কেন বাপের বাড়িতে ঘন ঘন যাবে। শাশুড়ির ধারণা সমস্ত টাকা বাপের বাড়িতে দিয়ে আসে উত্তরা,
সেম ধারণা সুমনেরও। বিবাহিত ছেলে তার বাবা মাকে কাছে রেখে দায়িত্ব পালন করলে সেটা কর্তব্য, আর বিবাহিত মেয়ে করতে গেলেই সেটা অন্যায়। আর এটা নিয়েই তুমুল অশান্তি বাড়িতে। সুমন বলে বসলো, সব টাকাই তো ওখানে ঢেলে দিয়ে আসছো, এসব হচ্ছেটা কি? আমার টাকা আমি আমার বাবা মাকে দিতে পারবো না? তোমার বাবার তো অভাব নেই, পেনশনের টাকা তো আছে, তাতেও তোমাকে দিতে হবে? 100 বার দিতে হবে বই কি? বিয়ের আগে কি এমন প্রতিশ্রুতি ছিল নাকি যে আমি কিছু দিতে পারবো না? বিয়ের পর কোনো মেয়েকেই দেখিনি এতটা করতে, তুমি যা করছো এটা খুব বাড়াবাড়ি করছো। আমিও তো অনেক মেয়েকেই দেখিনি তার শ্বশুর শাশুড়ির সাথে থাকতে, অনেকেই তো আলাদা থাকছে। আমি তো কখনো বলিনি যে তোমার বাবা মাকে দেখতে হবে না বা আলাদা থাকতে হবে, বা আমি আলাদা থাকবো। এত বাজে কথা তোমার মাথায় আসে কি করে যে আলাদা থাকবে? আমি আমার বাবা মাকে দেখবো, এটাই আমার কর্তব্য। বাহ, দারুণ তো! তুমি বাবা মাকে কাছে রেখে দায়িত্ব পালন করে কর্তব্য করবে, আর আমি দূর থেকে পালন করতে পারবো না? আমি দায়িত্ব পালন তো আমার বাবা মায়ের জন্য শুধু করি না, তোমার বাবা মায়ের জন্যও করি। আর আমি আমার বাবা মার জন্য যেটা করি সেটা তো আর লুকিয়ে করি না, সবার সামনেই দেখিয়ে করি। দ্বিতীয় দিন তুমি এসব কথা আমাকে আর বলতে আসবে না। এই সব টুকিটাকি বিষয় নিয়ে উত্তরার শ্বশুরবাড়িতে ঝামেলা চলতেই থাকে। এটা কমন ব্যাপার, বিয়ের পর থেকেই চলছে। ওই তো মাত্র কয়েকটা মানুষ, শ্বশুর শাশুড়ি, হাজব্যান্ড আর মেয়ে। একমাত্র ননদ ছিল, বিয়ে হয়ে গেছে অনেক দিন আগেই। উত্তরার ননদও চাকরি করে। আশ্চর্যের বিষয় হলো যে বাড়ির মেয়ে চাকরি করলে সেটা মেয়ের স্বাধীনতা, আর বাড়ির বউ চাকরি করলে সেটা বেমানান। যাই হোক, সে বিষয়ে উত্তরা কখনো মাথা ঘামায়নি এবং কোনো দিনের জন্য সে উত্থাপনও করেনি কথাটি। তবে হ্যাঁ, সংসারের প্রয়োজনে উত্তরা খরচ অবশ্যই করে। এই বাজারে একটা সংসার চালাতে গেলে একজনের আয়ের উপর নির্ভর করলে হয় না। সেদিক থেকে উত্তরা অনেকটাই হেল্প করে। তবে সুমন প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, খুব যে ভালো একটা বেতন পায় তা নয়। উত্তরা কোনো দিনও জিজ্ঞেস করে না কত টাকা বেতন পায়, বেতনের টাকা কোন খাতে কি খরচ করে, বরং সুমনই জানতে চায় উত্তরার কাছে। ইতিমধ্যে ঘটল একটি ঘটনা। বেশ কয়েকদিন ধরে সুভদ্রা দেবীর শরীরটা ভালো যাচ্ছিল না। যা খাচ্ছেন তাই বদহজম হয়ে যাচ্ছে, মাঝে মধ্যেই বমি হচ্ছে, শরীরটা দুর্বল। এসব দেখে উত্তরায় সুমনকে বলল, মায়ের শরীরটা ভালো যাচ্ছে না, একদিন মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসো। সুমন জানালো, মায়ের এরকম প্রায়ই হয়, অ্যাসিড থেকে হচ্ছে, ডাক্তার দেখিয়ে নেওয়া তো ভালো। আমার টাইম কোথায়, সেই সকালে বেরিয়ে যাচ্ছি আর রাতে ফিরছি, দেখি কবে নিয়ে যাওয়া যায়। উত্তরা ভাবলো, রোগ পুষে রেখে লাভ কী, ডাক্তার দেখিয়ে নেওয়াই ভালো। সুভদ্রা দেবীকে নিজেই নিয়ে যায় একজন ভালো ডাক্তারের কাছে। ডাক্তার দেখিয়ে ওষুধ লিখে দিলেন এবং বিভিন্ন রকমের টেস্ট করে 15 দিন পর আসতে বললেন। এদিকে ওষুধ খেয়েও ঠিকমতো কাজ হচ্ছিল না, সুভদ্রা দেবী আরও অসুস্থ হয়ে পড়লেন। 3-4 দিন কেটে গেছে। একদিন সকালে সুমন অফিসে বেরিয়ে যাবার পর অসহ্য পেটে যন্ত্রণা শুরু হলো সুভদ্রা দেবীর। উত্তরা স্কুল যাবে বলে সেই সময় রেডি হচ্ছে। শাশুড়ি মায়ের এই অবস্থা দেখে আর স্কুল যেতে পারেনি সেদিন উত্তরা। ডাক্তারকে সঙ্গে সঙ্গে ফোন করে উত্তরা। সব কিছু জানালো। ডাক্তারবাবু বললেন, এভাবে ফোনে তো বলা সম্ভব নয়, খুব অসুবিধে থাকলে নার্সিংহোমে নিয়ে এসে অ্যাডমিট করে দিন। সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নার্সিংহোমে ভর্তি করেন শাশুড়ি মাকে। তারপর সুমনকে ফোন করে জানায়, আমি মাকে নার্সিংহোমে অ্যাডমিট করেছি, তুমি বেরিয়ে যাবার পর মায়ের শরীরটা খুব খারাপ হয়েছিল, পারলে তাড়াতাড়ি এসো। সুমন অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসে। ডাক্তারবাবু যে টেস্টগুলো করতে বলেছিল সেগুলো সব করা হয়। রিপোর্ট দেখার পর ডাক্তারবাবু বলেন, লিভারের অবস্থা একদম ভালো নেই। এই রোগটার নাম লিভার সিরোসিস, লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। লিভার ট্রান্সপ্লান্ট? ডাক্তারবাবু, ওষুধের দ্বারা কি কাজ হবে না? কি বোকার মতো কথা বলছেন, আসলে অনেক আগে থেকেই এর চিকিৎসা করা উচিত ছিল, আপনারা দেরি করে ফেলেছেন, তাড়াতাড়ি ট্রান্সপ্লান্ট না করতে পারলে অসুবিধে। ডাক্তারবাবু, এতে অনেক খরচা। হ্যাঁ, তা তো বটেই ডাক্তারবাবু, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, পাশ থেকে উত্তরা বলে ওঠে। তারপর ডাক্তারের কাছ থেকে বেরিয়ে এসে সুমন উত্তরাকে বলে, এত টাকা তুমি কোথায় পাবে এখন? আমি সেসব ব্যবস্থা আগে থেকেই করে রেখেছি। তুমি হয়তো জানো না, বিয়ের 1 বছর পরেই আমি আমাদের ফ্যামিলির সকলের জন্যই মেডিক্লেম করে রেখেছি। আর আমি আমাদের ফ্যামিলি বলতে শুধু আমার বাবা মাকেই বুঝি তা নয়, ফ্যামিলির মধ্যে আমার বাবা মাকে যেমন আছে তেমনই তোমার বাবা মাও আছেন। 2 বাবা মায়েদের জন্য 20 লাখ টাকা করে মেডিক্লেম করে রেখেছি, যেখানে ইয়ারলি একটা মোটা অঙ্কের প্রিমিয়াম আমাকেই দিতে হয়। কি বলছো উত্তরা, এসব কথা তুমি আমাকে আগে কখনো তো বলনি।
বলার সুযোগ দিয়েছো আমাকে? শুধু তো ঝগড়াই করে গেছো। ভেবেছো আমি টাকা রোজগার করি মানেই নিজের ইচ্ছে মতো নিজের জন্য সব কিছু করি। সরি, আমাকে ক্ষমা করো প্লিজ, নিজেকে ভীষণ ছোট মনে হচ্ছে। চলো এসব কথা না বলে বরং রিসেপশনে গিয়ে কতটা কি খরচ হবে সেটা জেনে নিই। দেরি করলে আর চলবে না। সব কিছু ব্যবস্থা করার পর সুভদ্রা দেবীর অপারেশন হয়, লিভার ট্রান্সপ্ল্যান্ট করা হয়। অপারেশন সাকসেসফুল হয়। অপারেশনের পর 3-4 দিন কেটে গেছে। ভিজিটিং আওয়ারে উত্তরা এসেছে শাশুড়ি মাকে দেখতে, সাথে সুমনও আছে। সুভদ্রা দেবী কিছু বলার জন্য চেষ্টা করছিলেন, তখন চোখের কোণে জল। উত্তরা জিজ্ঞেস করে, কিছু বলবেন মা? কিছু অসুবিধে হচ্ছে আপনার? খুব আস্তে করে বললেন, যে ভুল ধারণাটা ছিল সেটা তুমি বদলে দিলে। চাকরি করা মেয়েরা নাকি স্বার্থপর হয়, তারা নিজের টুকু ছাড়া কিছুই বোঝে না। কিন্তু এই ধারণাটা যে কতটা ভুল, এমন কঠিন অসুখে না পড়লে আমি তোমাকে চিনতেই পারতাম না। ধারণা বদলালেও সম্পর্কটাও যে বদলে যায়, কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই আমার কাছে। উত্তরা মুখে মৃদু হাসি রেখে বলে, আমি কিছুই করিনি মা, যা করেছেন ঈশ্বর করেছেন। আপনি যা পেয়েছেন সেটা আপনার ভাগ্যে পেয়েছেন, আপনার কপালে খারাপ কিছু নেই। তাই তো আজ যা হয়েছে তা ভালো হয়েছে। আমি আমার বাবা মায়ের পাশে যেমন আছি তেমনই আপনারাও তো আমার আরেক বাবা মা, কখনো ভুল বুঝবেন না। অনুশোচনার আগুনে সুভদ্রা দেবী যেন অনেকটা দগ্ধ। আমার ভুলটা আমি বুঝতে পেরেছি। তোমার বাবা মায়ের কাছে আমি কৃতজ্ঞ। তোমাকে সুন্দর শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ করে প্রতিষ্ঠিত করেছিলেন বলেই তো তাদের সুশিক্ষার ফল আমাকে আরও কয়েকটা বছর বাঁচার সুযোগ করে দিয়েছে। এতটা উদারতা আমি বা আমার ছেলেকেও দেখাতে পারিনি। আশীর্বাদ করি সারা জীবন যেন এইভাবেই সকলের পাশে থেকে যেন আলোর যাত্রী হয়ে উঠতে পারো। ভগবান তোমার মঙ্গল করুন। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে সোমা।